ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর ১১টি জাহাজের সবগুলোকে ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। এদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটির মধ্যপ্রাচ্যের প্রধান কমান্ড সেন্টার এবং সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে ইরান। হামলা পাল্টা হামলায় এখনও উত্তাল মধ্যপ্রাচ্য। এর মধ্যেই যে কোনো ধরনের সমঝোতা না করার ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। গত ৪ দিন ধরে দেশটিতে চলা দফায় দফায় হামলায় আহত হয়েছে আরও হাজার হাজার মানুষ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরান পাল্টা ইসরায়েল, আমেরিকা এবং আরব দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে। এর কারণে সংঘাত এখন মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরানের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ লেবানন থেকে মোকাবেলায় নেমেছে এবং ইসরায়েল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লেবাননের বিভিন্ন স্থানে মিসাইল হামলা চালিয়েছে। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্র বলছে সামরিক অভিযান ৪ থেকে ৫ সপ্তাহ বেশি সময় ধরে চলতে পারে এবং বর্তমান পরিস্থিতিতে সংঘাতের বিস্তার আরও গভীর হতে পারে। এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, অর্থনীতি ও বাণিজ্যের উপর চাপ বাড়ছে। ইরান নিজেই জানাচ্ছে তারা যুদ্ধ চায় না, তবে দীর্ঘ সময় মোকাবেলায় প্রস্তুত। আলোচনার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্বিপাক্ষিক আলাপচারিতার ইঙ্গিত এসেছে, যদিও ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেছেন। এখন ইরানকে কেন্দ্র করে সংঘাত কেবল এক দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। ইতোমধ্যেই মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলেছে। যুদ্ধ স্থায়ী হলে এর প্রভাব আরও বড় হয়ে উঠতে পারে। ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর ১১টি জাহাজের সবগুলোকে ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে এই দাবি করা হয়। এদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটির মধ্যপ্রাচ্যের প্রধান কমান্ড সেন্টার এবং সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে ইরান। এছাড়া কুয়েতে অবস্থিত মার্কিন ইন্টেলিজেন্স সেন্টার বা গোয়েন্দা কেন্দ্র এবং সামরিক ডিপো ধ্বংসের দাবিও করেছে তারা। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর প্রভাবে মঙ্গলবার বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের ৬টি রুটে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার বিমানের পক্ষ থেকে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবি, শারজাহ ও কুয়েত সহ ৬টি রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইসরায়েল ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ও এয়ার আরাবিয়া এর একাধিক ডিপার্চার ও অ্যারাইভাল ফ্লাইট। তবে মাস্কাট থেকে আসা সালাম এয়ার ও মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যথাসময়ে অবতরণ ও গন্তব্যে ছেড়ে গেছে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশ সহ সারা বিশ্বই জ্বালানি সংকটে ফেঁসে যাবে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে চলমান মার্চ মাসে দেশের বিদ্যুৎ ও জ্বালানির কোনো ঘাটতি হবে না বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে রমজানে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিয়ে জনমনে যে উৎকণ্ঠা তৈরি হয়েছে, এ বিষয়ে অভয় দিয়ে মন্ত্রী বলেন, মানুষের শঙ্কা দূর করার জন্যই আমরা নিরলস কাজ করছি। আশা করছি আমরা সফল হব। অন্তত চলতি মার্চ মাসে জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে কোনো চিন্তার কারণ নেই।
ইরানের বিভিন্ন শহরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এই হামলায় আরব আমিরাতের আজমান প্রদেশে কর্মরত সালেহ উদ্দিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত সালেহ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাজীরটেক এলাকার বাসিন্দা। জুরি প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। রোজার সন্ধ্যা, ইফতারের পর কাজের দায়িত্বে বেরিয়েছিলেন সালেহ। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের অদূরে পানি সরবরাহ করতে গিয়ে আর ফেরেননি তিনি। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিভে যায় বাংলাদেশি প্রবাসীর জীবন। খবরটি পৌঁছাতেই সালেহের জন্মস্থান মৌলভীবাজারের বড়লেখার বাড়িতে নেমে আসে শোকের মাতম। মায়ের আহাজারি, স্ত্রীর নির্বাক কান্না আর সন্তানের স্তব্ধ দৃষ্টি সব মিলিয়ে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। সান্ত্বনা জানাতে আসছেন আশেপাশের মানুষজন, কিন্তু এই সান্ত্বনা কি থামাতে পারে পরিবারের অশ্রুধারা? রেখে গেছেন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মেঝো ছেলে, প্রতি মাসে যার চিকিৎসায় খরচ হয় প্রায় 18,000 টাকা। এখন সেই চিকিৎসার ভার কে নেবে? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। একটা ছেলে ওনার থ্যালাসেমিয়া রোগী, প্রত্যেক মাসে মাসে রক্ত ভরা লাগে। গেছে তো জীবিকা রক্ষার স্বার্থে, জীবিকার ইয়েতে কি কারণে যে যুদ্ধ হবে এইখান তো আর কেউ জানে না। ফ্যামিলি সবাই যে ভাঙ্গিয়া পড়ছে। আমার আব্বা প্রায় 7:30 সময় তানোর গাড়িতে বোমা পড়ছে। পরে 10 মিনিট পরে আমরা জানি যে আমার আব্বা মারা গেছে। আমার আব্বা পৃথিবী ছাড়িয়ে গেছে। দয়া করে এখন সরকার কাছে দাবি আমার আব্বার লাশটা তাড়াতাড়ি দেশে নিয়ে পৌঁছাইতা। শোকে বাকরুদ্ধ পরিবার, সংসার চালানো, সন্তানের চিকিৎসা, ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে দুশ্চিন্তায় কাতর স্বজনরা। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ ফিরিয়ে আনা সহ দেয়া হয়েছে সব ধরনের সহযোগিতার আশ্বাস। এটা যেহেতু যুদ্ধকালীন অবস্থার মধ্যেই দেশগুলো আছে, তাই কিছু হয়তো জটিলতা বা কিছু হয়তো সময় লাগছে, কিন্তু যত দ্রুত আর কি সম্ভব এটা সেই সর্বাত্মক সাহায্য কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। যে কোনো সহযোগিতায়, যে কোনো প্রবলেমে আমরা প্রশাসন তাদের পাশে থাকি। এখন একটাই আকুতি, শেষবারের মতো প্রিয় মানুষটির মুখ দেখতে চান তারা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দুদেশের সরকারের সহায়তা কামনা করছেন পরিবার ও এলাকাবাসী। তামান্না সাদিকা, মাই টিভি। ইরানের প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে নিহত বাংলাদেশি তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুরের ইউনিয়নের। তার মৃত্যুর খবর পরিবারে চলছে শোকের মাতম। গত সোমবার সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি জাহাজের উপর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়লে ঘটনাস্থলেই নিহত হন তারেক। এ ঘটনায় আরও 2 বাংলাদেশি আহত হন। নিহত তারেক প্রায় 27 বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুশ্চিন্তায় স্বজনরা। নিহতের পরিবার তারেক সহ আহতদের দ্রুত দেশে আনা এবং অন্তত মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে। এবার অন্যান্য প্রসঙ্গ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ বাতিল করতে রুল জারির আবেদন করেন রিটকারীরা। রাকিব হাসানের রিপোর্ট। জুলাই জাতীয় সনদ, গণভোটের অধ্যাদেশ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ 2টি পৃথক রিটের শুনানি শেষে এই রুল জারি করেন। আদেশের ফলে গণভোট নিয়ে সংসদ আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানান রিটকারী আইনজীবী মামুন মাহবুব। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে, এবং আরও একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট
সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। অন্যদিকে রিটের বিরোধিতা করে জামাতে ইসলামের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী শিশির মনির। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট বাতিল হলে সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। রাজনৈতিক সিদ্ধান্ত আদালতের কাঁধে দিয়ে সরকার দ্বিচারিতা করছে বলেও অভিযোগ তার। সরকার এই সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেয়ার জন্য চেষ্টা করছেন। আবার সরকারকে মাঝে মাঝে মনে হচ্ছে দ্বিচারিতা করছেন। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সবকিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এরপরই রুলের নিষ্পত্তি করে চূড়ান্ত রায় দেবেন হাইকোর্ট। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এই যাত্রা সহজ এবং আরামদায়ক করতে এবার সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় তিনি প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং 65 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রো রেল সহ সব ধরনের রেল সেবায় 25% ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দেন। এদিকে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড জাহিদ হোসেন জানিয়েছেন, বগুড়ায় উপনির্বাচন থাকায় ঢাকার করাইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহবুব শরীফের রিপোর্ট। মঙ্গলবার সকাল 9টার পরপরই সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর নিজ কার্যালয়ে পর্যায়ক্রমে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দপ্তর থেকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী। জানান, আসন্ন ঈদকে সামনে রেখে সবগুলো মাধ্যমের যাতায়াতই নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মূল্যে আমরা এটা প্রতিষ্ঠিত করব। ঈদ যাত্রার স্বস্তিতে হচ্ছে, আশা রাখছি সবারই এরকম সহযোগিতা থাকলে। একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে 2 দিনের মধ্যে প্রায় 1.5 কোটি লোকের মতো ঢাকা শহর ছাড়ে। পৃথিবীতে এরকমের আপনার ঢাকা শহর ছাড়ার নজির আর কোনো সময় নাই। যে এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে, অঙ্গীকার না শুধু, এটা বাস্তবায়ন করা হবে। সেতু যখন ক্রস করতে হয় টোলটা ফ্রি করে দেওয়া যায় কিনা, এতটুকু দাবি তাদের আছে। এবং বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। শিক্ষার্থী এবং 65 বছরের ঊর্ধ্বের প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য রাজধানীতে মেট্রো রেল এবং সারা দেশে রেল ভ্রমণে 25% ভাড়া ছাড়ের সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রী রবিউল আলম। ইশতেহারে ছিল যে আমরা যারা শারীরিক প্রতিবন্ধী, যারা বয়স্ক অর্থাৎ 65+ সিনিয়র সিটিজেন, আর হচ্ছে স্টুডেন্ট যারা, তাদের জন্য দূরপাল্লার যে আমাদের ট্রেন আছে ইন্টারসিটি এবং আমাদের মেট্রো রেল, সেখানে আমরা 25% ভাড়া ডিসকাউন্ট করি। কিন্তু আগামী কুরবানির ঈদের আগে নিশ্চয়ই এটা নিশ্চিত হবে এবং এইটা কার্যকর হবে। অন্যদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরে ফ্যামিলি কার্ডের উদ্বোধনের স্থান বগুড়ার পরিবর্তে ঢাকায় করাইল বস্তিতে করার সিদ্ধান্তের কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন। যেহেতু নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, নির্বাচন আচরণ বিধিতে এই মুহূর্তে বগুড়া সদরে যাওয়া যেহেতু আচরণ বিধি পরিপন্থী হবে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার যে 17 আসন যে করাইল বস্তি, করাইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি শুভ উদ্বোধন করবেন। এদিকে দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ঢাকা উত্তর, দক্ষিণ এবং গাজীপুরের নবনির্বাচিত প্রশাসকরা। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন তারা। ওনার কথাটা হলো একটাই, যে পরিচ্ছন্ন ঢাকা এবং সবুজায়ন ঢাকা এবং মশার এই তিনটা বিষয়ের উপরে উনি জোর দিয়েছেন। অতীতে কি হয়েছে আপনারাও জানেন, আমরাও জানি, ভবিষ্যতে আমরা কি করব সেটা আমরা বলতে পারবো। এই যে খাল খননের যে কর্মসূচিটা, সেটা আমাদের পার্টির ম্যানিফেস্টোতে আছে এবং এই খাল খনন না করলে সামনে
যে ডেঙ্গুর যে আবির্ভাব ঘটবে সেটা আমাদেরকে বিপদগ্রস্ত হতে হবে। তাই আমরা পুনরায় এটাকে আগামভাবে আমরা এটা করার চেষ্টা করছি। বিগত সরকারের অনিয়মের কারণে সিটি কর্পোরেশনে আর্থিক দৈন্যতা সৃষ্টি হয়েছে জানিয়ে সরকারের কাছ থেকে থোক বরাদ্দ চেয়েছেন বলেও জানান ডিএনসিসি এবং ডিএসসিসির প্রশাসক। আমরা বিভিন্ন সমস্যাগুলো বলেছি ওনার কাছে। দীর্ঘ 17 বছরে মানে কর্পোরেশনগুলোর যে অবস্থা করা হয়েছে, আমাদের রাজস্ব বাজেটের যে অবস্থা, অর্থাৎ এটা বলা চলে যে আগামী যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই। তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। এবং তারপরে আরও যেটা করেছে যে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করে না। এবং তারা যত কাজের ছিল বিল, মানে এমন কোনো কিছু নাই যেগুলোকে টাকা পয়সা বিল যেভাবে তারা পরিশোধ করেছে প্রায় 470 কোটি টাকা, যেটার কোনো ই নেই। অর্থাৎ এইগুলো করে এমন অবস্থা করেছে যে এই সময় যে ইমার্জেন্সি পিরিয়ডে আমরা যে কাজ করব সেই কাজের মতো অবস্থা নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ওনার কাছে আমরা থোক বরাদ্দ চেয়েছি যাতে সিটি কর্পোরেশন চালানোর জন্য আমাদের সুবিধা হয়। অর্থনৈতিক অবস্থা আমাদের দক্ষিণ মাননীয় প্রশাসক সাহেব যেটা বলেছে, একইভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা। ফান্ড নেই, 1470 কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। বিলিং গত 12 তারিখে নির্বাচন হয়েছে। সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। 25 কোটি টাকা আছে আয় ব্যয় এবং রাজস্ব থেকে রেভিনিউ সেকশন আমি কথা বলে যেটা জানতে পেরেছি। আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি মাসে স্যালারি আসে 13 কোটি টাকা। 13 কোটি টাকার থেকে থাকবে 12 কোটি। বিচার বিশ্লেষণ আপনারাই করবেন। অর্থ না থাকায় সম্পূর্ণ হওয়া টেন্ডার প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে বলেও জানান প্রশাসকগণ। এভাবে আমরা এগিয়ে যাব। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। দর্শক, অমর একুশে বইমেলা রোজার মাসেও বেশ জমজমাট। এই মুহূর্তে বইমেলায় আছেন আমাদের সহকর্মী সাদিয়া হক মৌ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মৌ, অমর একুশে বইমেলায় পাঠক ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ হাফিজ, আপনি যেটি জানতে চাচ্ছিলেন বই মেলায় আজকে কেমন জমজমাট দেখছি। অমর একুশে বইমেলার আজকে 6ষ্ঠ দিন এবং বলে রাখি শুক্র শনিবার যে ভিড় থাকে অন্যান্য দিন ওই ভিড়টা না থাকলেও ইফতারের পর অর্থাৎ 7টার পর কিন্তু প্রচুর আনাগোনা চলে এসেছে পাঠকদের। এবং আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাচ্ছি যে সন্ধ্যার পর অর্থাৎ ইফতার ভাঙার পর মুসলিম সম্প্রদায়ের যারা যারা রয়েছেন তারা কিন্তু চলে আসেন তার পরিবারকে নিয়ে ঈদের কেনাকাটা করার পাশাপাশি তারা চলে আসেন যে এখানে নতুন কি কি বই এসেছে এবং কোন কোন বইগুলো তারা পড়বেন এবং তাদের পছন্দের তালিকার বই এবার এসেছে কিনা তা কিন্তু তারা খুঁজতে এসেছেন। এবং আমরা কথা বলে জানতে পেরেছি গতকালকে বই এসেছিল 136টি এবং পাঠকের কিন্তু আগ্রহের জায়গা থেকে এবং চাহিদার জায়গা থেকে আজকে 10টি বই বেশি এসেছে। অর্থাৎ আজকে বাংলা একাডেমির তথ্য অনুযায়ী আমাদের কাছে যে তথ্যটি আছে সেটা হচ্ছে আজকে 6ষ্ঠ দিনে 146টি নতুন বই এসেছে। অর্থাৎ নতুন বইয়ের ঘ্রাণে কিন্তু বই মেলা উজ্জীবিত হয়ে গেছে। এবং যারা এখানে রয়েছেন তারা কিন্তু বলছেন 15ই মার্চ পর্যন্ত এবার যেহেতু সীমিত দিন বইমেলা থাকবে, এর জন্য পাঠকের আগ্রহের তালিকা তারা প্রথমে যে প্রত্যাশাটা করেছিল তার থেকে কিন্তু সন্ধ্যার পর কিন্তু তারা দেখছে যে না মানুষের বেশ আনাগোনা রয়েছে। এবং হাফিজ, আপনার মাধ্যমে আমরা মাইটিভির দর্শকদের একটি মজার একটি তথ্য জানাতে চাই, সেটা হচ্ছে বইমেলার পাশে আজকে হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসব চলছে এবং পাশাপাশি দুটি অবস্থান হওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের এবার আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এসেছেন বই দেখতে। অর্থাৎ তারা হোলি উৎসবটা পালন করছে, এর পাশাপাশি যেহেতু পাশেই বইমেলা হয়েছে তারা কিন্তু নতুন বই দেখতে এসেছেন, কেউ না কিনলেও তারা কিন্তু দেখতে আসছেন। এবং এই ব্যাপারে আমরা একটু দোকানে কথা বলে জানতে চাচ্ছি প্রকাশনার কাছে যে এবার আসলে উনি কেমন বই দেখতে
বিক্রি করতে পারছেন? অন্যান্য দিন যে শুক্র শনিবার যে বই বিক্রির থাকে তার থেকে শতাংশ কতটুকু বেশি থাকে, বা সন্ধ্যার পর মানুষের আনাগোনাটা কত বেশি থাকে? সন্ধ্যার পরে আপনার কাছে পাঠকদের আনাগোনাটা কত বেশি মনে হয় এবং আপনার কাছে কি প্রত্যাশা সামনের সপ্তাহগুলোতে পাঠকের আনাগোনা আরো বেশি বাড়বে কিনা? জি, সারাদিন তো রোজার মধ্যে আপনার পাঠকগুলো খুবই দিনের বেলা খুবই কম থাকে, সন্ধ্যার পরে আমরা কিছুটা পাঠক পাই, কিন্তু আমাদের এক্সপেক্ট আরও বেশি। যদিও আমাদের স্টল ভাড়া মকুব করা হয়েছে, কিন্তু আমাদের স্টল খরচটা ওটাতে হিমশিম খেতে হচ্ছে। ঠিক আছে, যেমনটি জানতে পারছিলাম উনি যেটি বললেন যে তার অন্যান্য দিন অর্থাৎ সারা দিনে পাঠকদের আনাগোনা না থাকলেও সন্ধ্যার পর যে পাঠকরা আসেন তারা কিন্তু বই শুধু দেখতেই আসেন না, তারা কিন্তু কিনতেও আসেন। এবং এর পাশাপাশি উনি যে কথাটি বললেন যে এখানে কিছুটা তাদের যে লোকসানটা হওয়ার কথা ছিল, কিন্তু সরকার থেকে এবার স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার জন্য তাদের এই লোকসানের ব্যয়টা কিন্তু তাদের কম হতে হচ্ছে এবং তার কাছে এর জন্য সরকারের কাছে নতুন সরকারের কাছে এই স্টল ফি মওকুফ করার জন্য কিন্তু তারা ধন্যবাদও জানাচ্ছেন। এবং এই ব্যাপারে আমরা একটু স্টল ফি মওকুফের ব্যাপারে আমরা একটু কথা বলে জানতে চাচ্ছিলাম যে এর কারণে তার কতটা তিনি উপকৃত হয়েছেন। সরকার এবার যে স্টল ফিটা মওকুফ করেছে এবং এবার আপনার আশানুরূপ কিন্তু বিক্রিটা এবারও হচ্ছে না, সবকিছু মিলে আপনি কি বলবেন? এটা একটা ইতিবাচক দিক যে রমজানে মেলা হচ্ছে, তবে গভর্নমেন্ট যে ভর্তুকিটা দিয়েছে এটা তুলনায় কম হলেও আমরা সাধুবাদ জানাই। একদম কিছুটা হলেও মানে আপনার হচ্ছে যে কষ্ট লাঘব হয়েছে আর কি। তবে সরকার যদি প্রচারণা একটু ভালো চালায় বা আরও যদি একটু সুযোগ দিত, বা সরকারের পক্ষ থেকে যদি বিভিন্ন প্রতিষ্ঠান মেলা থেকে কিছু পরিমাণে প্রাতিষ্ঠানিক বই কিনে নিত, তাহলে হয়তো সেই কষ্টটা আরেকটু লাঘব হতো আর কি। এটা যদি বাংলা একাডেমি প্লাস হচ্ছে বাংলা একাডেমি যেহেতু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে, তারা যদি যৌথভাবে এই কাজটা করে তাহলে মনে হয় প্রকাশকদের আর একটু ভালো হয়। আচ্ছা, যেমনটা আপনি শুনছিলেন মাই টিভির দর্শকদের কাছ থেকে যেটা বলতে চাচ্ছিলাম, উনি যেটা বলছেন যে সম্প্রচারটা আরেকটু বাড়ালে হয়তোবা পাঠকদের আনাগোনা আরো বেশি বাড়বে, কারণ তারিখ কিন্তু এবার অনেকবার পরিবর্তন হয়েছে। অনেকেই এখন পর্যন্ত অবগত নয় যে কবে থেকে শুরু হয়েছে এবং 15 মার্চ পর্যন্ত চলবে নাকি এটা আরো বেশি দিন ব্যাপ্তি চলবে, এই ব্যাপারটি সম্পর্কে পাঠকরা এখন অনুগত নয়। এবং আরেকটি কথা বলে রাখি, এবার বইমেলায় কিন্তু আমরা একটি দৃশ্য খুঁজে পাচ্ছি না, সেটা হচ্ছে লেখকদের ঘিরে পাঠকদের যে উন্মাদনা থাকে, স্বাক্ষর করা যেই বইগুলো নেওয়ার অটোগ্রাফ বা ফটোগ্রাফ যে ব্যাপারটি থাকে, এবার বইমেলায় কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। এবং আরেকটু বলে রাখি, যেটা বলছিলাম, হিন্দু সম্প্রদায়ের হোলি খেলাটা হওয়ার জন্য এবার কিন্তু আজকে সন্ধ্যার পর, আজকে মঙ্গলবার বইমেলার 6ষ্ঠ দিনে আমরা যে দেখতে পাচ্ছি মানুষের আনাগোনাটা, এটা কিন্তু আগামীকালকে পর্যন্ত বলবৎ থাকবে বলে মনে করছেন, কারণ এই হোলি খেলা হিন্দু সম্প্রদায় এটা আগামীকালকেও চলবে। তো এই ছিল বইমেলার আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। হাফিজ। সব্যসাচী নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি মোসাম্মদ নুরুন্নেসা সিদ্দিকা। ইসলামে নারীদের যে সম্মান দেওয়া হয়েছে তার যথাযথ মর্যাদা রক্ষার জন্য সকলকে সচেষ্ট থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান তিনি। আজ ঢাকা লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক বর্গের অনেকেই। তারা নতুন সরকারের কাছে নারীদের নিরাপত্তা আরও জোরদার করার প্রত্যাশার দাবি করেন। কিছুদিন আগে দেশে ঘটে যাওয়া নিষ্পাপ শিশু ধর্ষণের বিচার দাবি করেন এবং সম্প্রতি ইরানের ইহুদি আমেরিকা ও ইরানের যুদ্ধ হামলার নিন্দা জানান। এই সমস্ত কিছুকে উত্তরণের উপায় কি? আমরা জানি যে মাহে রমজানে ইফতারের মাহফিলে আপনারা এসেছেন, এই রোজার 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি করা। তাদের প্রত্যেকের মুখ থেকে আমি যেই বিষয়টা শুনেছি যে তাদের যে আসনগুলো, প্রত্যেকটি আসনে আমাদের জামায়াতে ইসলামের যে আপারা আছেন, প্রত্যেকের যে আন্তরিকতা এবং যে আন্তরিকভাবে তারা আমাদের প্রার্থীর জন্য কাজ করেছে এবং প্রত্যেকের বাসায় গিয়ে আমাদের ভোটারদের সাথে এক ধরনের সংযোগ তৈরি করেছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে 13 মার্চের টিকিট। সম্পূর্ণ অনলাইনে হওয়ায় প্ল্যাটফর্মে কোনো যাত্রী চাপ নেই। ব্ল্যাক মার্কেটে টিকিট বিক্রির কোনো সুযোগ নেই বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। একই দিন অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বাস কাউন্টারগুলোতেও। ঝামেলা এড়াতে আগে ভাগেই টিকিট কিনছেন যাত্রীরা। এস এম আরিফের রিপোর্ট।
ঈদ উল ফিতরকে সামনে রেখে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। রাজধানীর বাস কাউন্টারগুলোতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন। টিকিট না পাওয়ার ঝামেলা আর ভিড় এড়াতে প্রথম দিনেই অগ্রিম টিকিট নিতে এসেছেন যাত্রীরা। পরে আসলে তো পাবো না টিকিটগুলো, ওই দিনে পাবো না যে দিনে চাচ্ছি আমি সবসময় অনলাইনে কিনি, কিন্তু এবার অনলাইনে ছাড়ে না। মেয়েদের জন্য যদি আলাদা লাইন থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো, এই ভোগান্তিটা কম হইতো। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি তারা। গ্রামে এই ঈদে তো আনন্দ, এটাই ভাগাভাগি করার জন্য আমরা গ্রামে যাব। পরে এসে টিকিটও পাওয়া যায় না, অনেক সমস্যা হয়। অনলাইনের পাশাপাশি কাউন্টারগুলোতেও বিক্রি হচ্ছে বাসের টিকিট, যা সিট পরিপূর্ণ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের কোনো বাড়তি ভাড়া হবে না, আমাদের এখান থেকে নওগাঁর ভাড়া যেটা 680 680 থাকবে। আরো চাপ বাড়বে, যত সময় যাবে চাপ বাড়বে, আর পাবলিক টিকিট নিবে, আর আমরা টিকিট দিব, যতক্ষণ থাকবো টিকিট ততক্ষণই টিকিট দিব। এদিকে একই দিন শুরু হয়েছে ট্রেনের টিকিট বিক্রি। এদিন দেয়া হচ্ছে 13 মার্চের টিকিট। শতভাগ অনলাইন হওয়ায় প্ল্যাটফর্মের কাউন্টারগুলোতে নেই যাত্রী চাপ। ভোগান্তি ছাড়াই যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারবেন বলে প্রত্যাশা করেন কমলাপুর স্টেশন ম্যানেজার। 100% টিকিট অনলাইনে, আপনি আপনার ঘরে বসে প্রচলিত বিধি অনুসরণ করেই তো আপনি টিকিট কাটবেন। কাজে এইখানে টিকিট ব্লক হওয়ার কোনো সুযোগ নেই। কাউন্টার থেকে তো কোনো টিকিট প্রদান করা হচ্ছে না। পশ্চিমাঞ্চলের যে আজকে আমাদের কোটা ছিল সেটা 13,000 কোটা ছিল। 13,000 কোটার এগেইনস্টে প্রথম 1 ঘন্টায় প্রায় 11,400 টিকিট সোল্ড আউট হয়। আর এটা এই টিকিট ক্রয়ের উদ্দেশ্যে সার্ভারে হিট হয় 21 লাখ। অন্যান্য বারের মতোই পর্যায়ক্রমে 19 মার্চ পর্যন্ত প্রতিদিন একদিনের টিকিট বিক্রি করা হবে। তবে 20, 21 ও 22 মার্চের টিকিট বিক্রি হবে চাঁদ দেখার উপর ভিত্তি করে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। অস্ট্রেলিয়ায় জাল ভিসা দিয়ে মানব পাচার চক্রের মূল হোতা সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব 4। জব্দ করা হয়েছে বিভিন্ন আলামত। সকালে র্যাব 4 ব্যাটালিয়ন সদর দফতরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম জানান, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 4-এর একটি যৌথ অভিযানিক দল ঢাকা মহানগরীর উত্তরা, কাউলাবাজার ও যাত্রাবাড়ির শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচার মামলার এজাহারভুক্ত 4 জন আসামিকে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তিরা টিভিআই ট্রাভেলস নামক ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপ, অস্ট্রেলিয়া এবং কানাডায় মানব পাচার করে আসছিল বলেও জানায় র্যাব। নিকট প্রায় 120টি পাসপোর্টের এগেনস্টে যদি 20 লক্ষ টাকা করে আমরা হিসাব করি, এটা 30 কোটিরও অধিক টাকা তারা আত্মসাৎ করেছে। এবং এই অর্থ আত্মসাৎ করার পর হতে তারা বিভিন্ন সময়ে আত্মগোপনে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকে। আমরা যখন এই তথ্যগুলো জানতে পারি, আমরা ছায়া তদন্ত শুরু করি এবং তারই ভিত্তিতে আমরা গতকাল রাতে 3 জনকে কাওলা হতে এবং 1 জন আসামিকে যাত্রাবাড়ি হতে গ্রেফতার করি। সাভারের বালিয়ারপুরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিল্ড ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর থেকে চূড়ান্ত ছাড়পত্র পেলে সাভারের বালিয়াপুরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিল্ড বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। দুপুরে পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসকের কাছে এলাকাবাসী জনসাধারণের ক্ষয়ক্ষতি ও ল্যান্ডফিলের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলে তিনি বলেন, বর্তমানে দেশের জনগণ সরকার রয়েছে, মানুষের ক্ষতি করে সরকার কোনো কিছু করবে না। এ সময় প্রশাসক আরও বলেন, এখানে বিদ্যুৎ উৎপাদন হলে এখানে আর মানুষের দুর্ভোগ থাকবে না। আমি এখানে নিজের নিঃস্বার্থে দেখে গেলাম। আমি ইতিমধ্যে আপনাদের সামনে এখানে 2-1 জন আমার কাছে কমপ্লেইন করেছে, সেই কমপ্লেইনটা আমি আমলে নিয়েছি। তাদেরকে আমি আমার অফিসে ডেকেছি, ডেকে কথা বলে শুনে ইনভেস্টিগেশন করে তথ্য প্রমাণ নিয়ে আমি